গুপ্ত, গুপ্ত। হ্যাঁ, আ অন্ততপক্ষে এই কথাটি যদিও আ জামাত শিবির ৫ই আগস্টের পর থেকে যখন তারা বলেছিল যে তারা গুপ্ত অবস্থায় ছিল ছাত্রলীগের ভিতর, তখন থেকে শুরু হয় এই গুপ্ত, গুপ্ত খেলা। এবং এটি বেশ প্রচলন পায় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার নির্বাচনী জনসভায় গুপ্ত, গুপ্ত কথাটি বেশ রসালোভাবে বলছিলেন। তো আসলে এই গুপ্ত, গুপ্তের যদি ইতিহাস দেখেন তাহলে এই প্রশ্ন খুব স্বাভাবিক, কে কার গুপ্ত? আসুন একটু ছোট্টভাবে দেখি। আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর দল পরিচালনা করেছে। একটি পর্যায়ে বাংলাদেশে মনে হয়েছিল কেউই আওয়ামী লীগ ছাড়া নেই। বাংলাদেশের ইট, বালু, পাথর, কণা সব আওয়ামী লীগ। অথচ ১৭ বছর পরে আবিষ্কার হলো আওয়ামী লীগের অনেকে বলছে লুঙ্গির নিচে, অনেকে বলছে আওয়ামী লীগের ছায়ায় বেড়ে উঠেছে জামাত শিবিরের একডাগা লোক যারা মানে কট্টরপন্থী ছাত্রলীগ হিসেবে পরিচিতি লাভ করেছিল এবং তারাই গুপ্ত হিসেবে আওয়ামী লীগের সকল কলাকৌশল রপ্ত করেছিল। এবং ৫ই আগস্টের পরে তারা যখন নিজে থেকে বলেছিল যে তারাই সেই গুপ্ত, তো তখন থেকে মূলত গুপ্তের প্রচলন আসে। তো সেই গুপ্তের তালিকায় আবির্ভূত হলো ১ম সারির যারা নেতা ছিল বৈষম্যবিরোধীরা অর্থাৎ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এদের নামগুলোই ঘুরে ফিরে এসেছে যে এরা ছিল সেই সব গুপ্তধনের আসল রহস্য। এটি গেল একটি গুপ্তের ব্যাপার। আরেকটি গুপ্তে আসা যাক যে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শাসনামলের শেষের দিকে সেনাবাহিনী প্রধান হিসেবে যুক্ত দেন বর্তমান সেনাবাহিনী প্রধানকে। তিনি আবার বর্তমান সেনাবাহিনী আবার সাবেক প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়। কাজেই এই জায়গায় কারোরই অবিশ্বাস ছিল না যে এই সেনাবাহিনী প্রধান কোনো এক সময় তার সাথে বিট্রে করবে বা বেইমানি করবেন বা এই সেনাবাহিনী প্রধান তার গুপ্ত কোনো এক দলের গুপ্ত হিসেবে কাজ করবেন। পরবর্তী হিসেবে সবাই আবিষ্কার করল এই সেই সেনাবাহিনী প্রধান যিনি গুপ্ত হিসেবে ছিলেন জামাত ইসলামের অধীনে। কেননা ৫ই আগস্টের পরে এই সেনাবাহিনী প্রধান সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন জামাত ইসলামীকে এবং গত ১৮ মাস সেনাবাহিনীর প্রতি এত বিষোদ্গার, আক্রমণ সবকিছু সত্ত্বেও কোনো কর্ণপাত তিনি করেননি। ধারণা করাই হচ্ছিল তিনি জামাতের প্রোডাক্ট। অবাক করে দিয়ে লক্ষ্য হলো যেই গুপ্তের এক অভিজ্ঞতা তিনি দিয়েছিলেন শেখ হাসিনাকে, সেই একই গুপ্তের অভিজ্ঞতা তিনি এবার দিলেন জামাতকে। জামাতকে বাই, বাই টাটা করে জানিয়ে দিলেন, তিনি আসলে তারেক রহমানের গুপ্ত। আপনারা দেখছেন যে এই সেনাবাহিনী প্রধানের একেবারে প্রেসক্রিপশন অনুযায়ী বর্তমানে পদায়ন, বদলি সবকিছু হচ্ছে এবং প্রধানমন্ত্রীও কিন্তু তাতে সায় দিচ্ছেন। এত প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে তার অফিসার কারা থাকবে বা কি থাকবে। ধারণা করা হচ্ছিল তিনি আসা মাত্রই এগুলো সব বদলি-টদলি হয়ে যাবেন। তা কিন্তু আর হয়নি। বরঞ্চ বর্তমান সেনাবাহিনীর যারা ছিলেন তাদের বিষোদ্গার যারা ছিলেন তারা একে, একে বিদায় নিয়েছেন। অর্থাৎ পাকিস্তানপন্থী যারা ছিলেন। এটা অবশ্য একদিকে খুশির খবর যে পাকিস্তানপন্থী যারা ছিলেন সেনাবাহিনীর ভিতরে তারা সবাই বিদায় নিয়েছেন। এটি নিঃসন্দেহে বর্তমান প্রধানমন্ত্রীর একটি ভালো উদ্যোগ। কিন্তু পাশাপাশি সেনাবাহিনী প্রধানের প্রতি তার একটি আস্থাও বটে। কাজেই যে সেনাবাহিনী প্রধানকে জামাত বিশ্বাস করেছিল, সেই সেনাবাহিনী প্রধানই কিন্তু গুপ্ত হয়ে ধরা পড়ল শেষে। এবার হচ্ছে খলিলুর রহমান। হঠাৎ করে ১৮ মাস আগেও যার নাম নিশানা কেউ জানত না, তিনি হয়ে গেলেন এক প্রবল ক্ষমতাধর ব্যক্তি ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে, যিনি একটি সামান্য রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী থেকে পরবর্তীতে তিনি আস্তে, আস্তে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হলেন এবং ওই উপদেষ্টা মণ্ডলীর সবচেয়ে প্রভাবশালী সদস্য হয়ে গেলেন। এবং ধারণা করা হচ্ছিল শেষের দিকে সমস্ত মিটিং-টিটিং আয়োজনে খলিলুর রহমান ছিলেন এবং এই খলিলুর রহমানের বিরুদ্ধে বিএনপির ৩ জন একেবারে তার পদত্যাগ নিয়ে দাবি তুললেও কিন্তু পরবর্তীতে দেখা গেল খলিলুর রহমানের মধ্যস্থতায় ডক্টর ইউনূসের সাথে বৈঠক হলো। তো আ সবাই ধরে নিয়েছিল যে সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সাথে তিনিও পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু সবাইকে বিস্ময় করে দিয়ে মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা করে নিলেন। অর্থাৎ ওই যে গুপ্ত, গুপ্ত সেই গুপ্ত, গুপ্তের আ খলিলুর রহমান ছিলেন আরেকটি ট্রাম্প কার্ড। এখানেই বিস্ময়ের শেষ নয়, বিস্ময়ের সর্বশেষ চমক ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা কালের কণ্ঠে রাষ্ট্রপতির এত সুন্দর ইন্টারভিউ দেখছেন, ভাবছেন যে বর্তমান সরকারের কোনো প্রকার কনসেন্ট ছাড়াই ইন্টারভিউ ছাপা হয়েছে। কিভাবে সম্ভব? আপনারা কি দেখেছেন এই ইন্টারভিউর কোথাও ৩২ নম্বর ভাঙা, আওয়ামী লীগের সময় কি হয়েছে বা না হয়েছে, আওয়ামী লীগের সাথে তার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনার সাথে তার যোগাযোগ কেমন ছিল, কোনো আলোচনা কি হয়েছে? কোনো আলোচনাই কিন্তু হয়নি। অর্থাৎ বর্তমান সরকারের পূর্ণ গ্রিন সিগন্যালেই কিন্তু এই ইন্টারভিউটি ছাপা হয়েছে। তাহলে কি ইন্টারভিউটাই কি একমাত্র গুপ্ত? না, অপেক্ষা করছে ১২ই মার্চ সংসদ অধিবেশন। সেখানে কিন্তু রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। তো সর্বশেষ গুপ্তটা কিন্তু সেখানেই আবিষ্কার করবে মানুষ।
গুপ্ত, গুপ্ত। তবে আমার কথা বা আমাদের মন্তব্য হচ্ছে রাজনীতি যদি একটি খেলার ময়দান হয়, সেখানে তারেক রহমান নিঃসন্দেহে একটি পাকা খেলোয়াড় বলতেই হয়। কেননা রাজনীতি একটা খেলা। আপনি চাল চালবেন, আরেকজন চাল চালবেন। তারেক রহমান কিন্তু কোনো দোষই কিন্তু তার ঘাড়ে পড়বেন না। সাবেক রাষ্ট্রপতি করেছেন, আওয়ামী লীগের রাষ্ট্রপতি। সেনাবাহিনী প্রধান, উনি তো আওয়ামী লীগের সেনাবাহিনী প্রধান। বিএনপি থেকে কিন্তু নমিনেটেড না। সো দিস ইজ স্মার্ট পলিটিক্স। গুপ্ত গুপ্তের খেলায় এখন দেখা গেল যে সকল গুপ্তগুলো বের হয়ে আসলো। এখন এই সরকারকে সাবধানী হতে হবে যে গুপ্তের শব্দ তারা বের করেছে, সেই কোনো গুপ্ত কি আবার এই সরকারে রয়ে গেছে? নাকি এখান থেকেই না আবার কোনো এক গুপ্তের সন্ধান মিলে? মনে রাখতে হবে ওয়াকারুজ্জামান এরা কিন্তু ২ বার ছোবল মারা গুপ্ত। শাহাবুদ্দিন ২ বার ছোবল মারা গুপ্ত। কাজেই এই ২ বার ছোবল মারা গুপ্ত কি আর কাউকে ছোবল মারবে না তার নিশ্চয়তাই বাকি। কাজেই গুপ্ত থেকে সাবধান থাকতে হবে সরকারকে অন্যান্য কাজ করার পাশাপাশি। দেখা যাক এই গুপ্ত গুপ্তর খেলার শেষ পরিণতিটা কি?